নিউটনের প্রথম সূত্র মানে জড়তার সূত্র। আমরা তো সবাই স্কুলে এটা পড়েছি, তাই না? কিন্তু এই আপাত দৃষ্টিতে সহজ নিয়মটার পেছনে যে পদার্থবিজ্ঞানের চিন্তার জগতে একটা বিশাল বিপ্লবের গল্প লুকিয়ে আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজ এই বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। আচ্ছা, চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, যখন আমরা কোনো কিছুকে ধাক্কা দিই বা ধরুন একটা বলকে ছুঁড়ে মারি, কি হয়? ওটা কিছুক্ষণ গড়াতে গড়াতে বা চলতে চলতে ঠিক থেমে যায়। আমাদের চারপাশে তো আমরা সারাদিন এটাই দেখি, তাই না? যে কোনো চলমান বস্তুই একসময় থেমে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? এই প্রশ্নের উত্তরটা আমাদের মাথায় খুব সহজেই চলে আসে, তাই না? যে স্থির থাকাই হয়তো যে কোনো বস্তুর একদম স্বাভাবিক একটা অবস্থা। আমাদের কমন সেন্স তো এটাই বলে, কোনো কিছুকে গতিতে রাখতে হলে তার ওপর নিশ্চয়ই কোনো শক্তি বা বল প্রয়োগ করে যেতে হবে। আর এই ধারণাটা আসাই কিন্তু খুব স্বাভাবিক। এখন আসল মজার বিষয়টা কি জানেন? এই যে স্থির থাকাই স্বাভাবিক অবস্থা, এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু নয়। আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে মহান দার্শনিক অ্যারিস্টটল ঠিক এই কথাই বলে গিয়েছেন। আর তার এই তত্ত্বটা আমাদের সাধারণ জ্ঞানের সঙ্গে এতটাই মিলে যায় যে আমরা আজও নিজের অজান্তেই সেভাবেই চিন্তা করি। অ্যারিস্টটলের ভাবনাটা ছিল বেশ মজার। তিনি মনে করতেন প্রত্যেকটা বস্তুর একটা স্বাভাবিক স্থান আছে, মানে তার নিজস্ব একটা জায়গা। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রত্যেকটা জিনিসের নিজের বাড়ি ফেরার একটা তাগিদ থাকে। যেমন ধরুন, একটা পাথরের স্বাভাবিক জায়গা বা বাড়ি হলো মাটির কাছাকাছি, তাই তো ওটা সবসময় নিচের দিকেই পড়ে। আবার ধোঁয়ার বাড়ি হলো আকাশে, তাই সে শাঁ শাঁ করে ওপরের দিকে উঠে যায়। তো এই যুক্তি অনুযায়ী কোনো বস্তুকে যদি তার এই স্বাভাবিক অবস্থা থেকে জোর করে সরাতে হয়, মানে গতিতে রাখতে হয়, তাহলে কি করতে হবে? ঠিক তার ওপর সমানে বল প্রয়োগ করে যেতে হবে। যেই আপনি বল সরানো বন্ধ করবেন, অমনি সে তার স্বাভাবিক স্থির অবস্থায় ফিরে আসবে। শুনতে কিন্তু বেশ যৌক্তিক লাগে, তাই না? আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার সাথে একদম মিলে যায়। কিন্তু এখানেই ছিল একটা বিশাল বড় ভুল। আর ঠিক এখানেই এন্ট্রি নিলেন স্যার আইজ্যাক নিউটন। তিনি এসে গতি সম্পর্কে আমাদের পুরো ধারণাই ওলটপালট করে দিলেন। নিউটন এমন এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এলেন যা অ্যারিস্টটলের প্রায় ২,০০০ বছরের পুরনো একটা ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এখানেই অ্যারিস্টটল আর নিউটনের চিন্তার জগতের বিশাল ফারাকটা লুকিয়ে আছে। দেখুন, অ্যারিস্টটল ভেবেছিলেন কোনো বস্তুকে গতিতে রাখতে, মানে তার বেগটা বজায় রাখতে বলের দরকার। কিন্তু নিউটন বললেন, না, একদমই না। বল লাগে বেগের পরিবর্তন ঘটাতে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করতে। অ্যারিস্টটল বলছেন বল না দিলে গতি থেমে যাবে, আর নিউটন বলছেন বাইরে থেকে যদি কোনো নিট বল কাজ না করে, তাহলে যে বস্তু গতিশীল আছে সে অনন্তকাল ধরে একই গতিতে চলতেই থাকবে। ভাবা যায়? এটাই ছিল সেই যুগান্তকারী ভাবনা। আর এটাই হল নিউটনের সেই বিখ্যাত প্রথম সূত্র, যা তিনি তার অমর গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে লিখেছিলেন। এই একটা মাত্র বাক্য আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে দিয়েছিল। সোজা কথায়, বস্তুরা অলস, তারা নিজে থেকে নিজেদের অবস্থার কোনো পরিবর্তন করতে চায় না। এই যে বস্তুর নিজের অবস্থা বজায় রাখার প্রবণতা, এই ধারণাটাকেই বলা হয় জড়তা বা প্রিন্সিপল অফ ইনার্শিয়া। জড়তা হলো বস্তুর এমন একটা ধর্ম যা তার বর্তমান অবস্থার যে কোনো পরিবর্তনে বাধা দেয়। আরও সহজ করে বললে, যে যেমন আছে সে ঠিক তেমনই থাকতে চায়, যতক্ষণ না বাইরে থেকে কেউ তাকে জোর করছে। তাহলে আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে যাই, তাই না? যদি নিউটনই ঠিক হন, তাহলে আমাদের চারপাশের চলমান বস্তুগুলো শেষমেশ থেমে যায় কেন? মহাকাশে একটা জিনিসকে ছুড়ে দিলে তো সেটা চলতেই থাকে, কিন্তু আমাদের এই পৃথিবীতে কেন সেটা হয় না? এর উত্তরটা হলো কিছু অদৃশ্য ভিলেন, মানে কিছু অদৃশ্য শক্তি যা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। এই শক্তিগুলো আর কিছুই না, ঘর্ষণ আর বায়ুর বাধা। আমরা যখন একটা ফুটবলকে গড়িয়ে দিই, তখন মাঠের সাথে তার ঘর্ষণ আর চারপাশের বাতাসের বাধা, এই দুটো বল মিলেমিশে তাকে ধীরে ধীরে থামিয়ে দেয়। তার মানে নিউটনের সূত্র একদম ঠিক। শুধু আমাদের পৃথিবীতে এই অদৃশ্য বাধাগুলো সবসময় উপস্থিত থাকে। চলুন একটা খুব সহজ পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করে নিই। এই যে ছবিতে দেখা যাচ্ছে, একটা চাকা লাগানো কাঠ ব্যবহার করা হচ্ছে যাতে ঘর্ষণ যতটা সম্ভব কমানো যায়। এই পরীক্ষার মাধ্যমে আমরা জড়তার ধারণাটা একদম চোখের সামনে দেখতে পাব। এই পরীক্ষাটার মোট ৩টে পর্যায় আছে। প্রথম পর্যায়ে
কার্ডটাকে কেনে গতি দেওয়া হলো, মানে ত্বরণ তৈরি করা হলো। শেষ পর্যায়ে, মানে ৩ নম্বর পর্যায়ে, উল্টো দিক থেকে বল দিয়ে ওটাকে থামানো হলো। কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে মাঝের পর্যায়ে, মানে মুক্তভাবে চলা এই স্টেজটায়। এই পর্যায়ে কার্ডটাকে ছেড়ে দেওয়ার পর তার ওপর বাইরে থেকে প্রায় কোনো নেট বল কাজ করছে না। আর দেখুন কি হচ্ছে, কার্ডটা প্রায় একই গতিতে সোজা চলতে থাকছে। এটাই তো নিউটনের প্রথম সূত্রের জলজ্জান্ত প্রমাণ। নিউটনের এই আবিষ্কারটা কিন্তু শুধু গতির একটা ভালো ব্যাখ্যাই দেয়নি, এটা বিজ্ঞানকে একটা সম্পূর্ণ নতুন পথে চালিত করেছিল। বলা যায় এটা ছিল প্রাকৃতিক দর্শন থেকে আধুনিক পদার্থবিজ্ঞানে উত্তরণের একটা বিশাল বড় লাফ। ব্যাপারটা একটু বোঝা যাক। দেখুন, অ্যারিস্টটলের তত্ত্বটা ব্যাখ্যা করত যে জিনিসপত্র কেন চলে, যেমন তার সেই স্বাভাবিক স্থানে ফিরে যাওয়ার ধারণা। এটা একটা দার্শনিক ব্যাখ্যা। কিন্তু এই তত্ত্ব ব্যবহার করে কোনো বস্তুর ভবিষ্যৎ অবস্থান বা তার গতি ঠিক কতটা হবে সেটা গুণে বলা যেত না, মানে এর কোনো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা ছিল না। আর এখানে নিউটন বাজি পাল্টে দিলেন। তার সূত্রগুলো ছিল পুরোপুরি গাণিতিক। এগুলো শুধু কেনর উত্তর দিল না, বরং কোনো বস্তু কিভাবে চলবে তার নিখুঁত হিসাব করার একটা পদ্ধতি আমাদের হাতে তুলে দিল। এই সূত্র ব্যবহার করে কোনো বস্তুর ওপর কতটা বল কাজ করছে তা জানা থাকলে তার ভবিষ্যৎ গতিপথ, অবস্থান সবকিছু একেবারে নির্ভুলভাবে গণনা করা সম্ভব হয়ে গেল। আর এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতাই ছিল আসল বিপ্লব। এর ফলেই তো জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের গতিপথ নির্ভুলভাবে হিসাব করতে পারলেন, ইঞ্জিনিয়াররা জটিল সব যন্ত্রপাতি ডিজাইন করতে পারলেন। আমরা আজকে মহাকাশে যে রকেট বা স্যাটেলাইট পাঠাই বা সমুদ্রের ওপর যে বিশাল বিশাল সেতু বানাই, তার প্রত্যেকটার ডিজাইনের পেছনেই রয়েছে নিউটনের সূত্রের এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। এই সূত্রগুলো ছাড়া আমাদের আজকের এই আধুনিক সভ্যতাটাই হয়তো অকল্পনীয় ছিল। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমরা জানলাম নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল না থাকলে বস্তু সোজা সরল রেখায় চলতে থাকবে। কিন্তু আমরা তো জানি আমাদের পৃথিবী বা অন্য গ্রহগুলো সূর্যের চারপাশে প্রায় বৃত্তাকার পথে ঘুরছে, সরল রেখায় তো মহাশূন্যে হারিয়ে যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই কোনো একটা বল আছে যা ওদের গতিপথকে ক্রমাগত বাঁকিয়ে দিচ্ছে, তাই না? ওদেরকে সূর্যের চারপাশে আটকে রেখেছে। কি সেই বল ভাবুন তো।